সুপ্রিয় দর্শক শ্রোতা, দৈনিক সময়ের কণ্ঠ .com-এ সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা অনুষ্ঠান করোনায় শ্রেণীভেদে শারীরিক শিক্ষা। আমরা ভিন্ন ধর্মী আয়োজনে নতুনভাবে করোনায় শ্রেণীভেদে শারীরিক শিক্ষা আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান, সিনিয়র উপপরিচালক, শারীরিক শিক্ষা বিভাগ, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টি, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মোস্তাক স্যার, শরীরচর্চা শিক্ষক, শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টি, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমাদের সাথে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন কুমারখালী সরকারি কলেজের শিক্ষক এবং কেএম স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ রানা ভাই। স্যার, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। স্যার, কেমন আছেন আপনারা? ভালো আছি, ভালো আছি। আপনাকেও স্বাগতম, আপনাকে অনেক ধন্যবাদ। অডিওতে প্রবলেম হচ্ছে। করোনায় আপনারা জানেন যে করোনায় শ্রেণীভেদে শারীরিক শিক্ষা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বর্তমান প্রেক্ষাপটে ঘোষিত এবং অঘোষিত লকডাউন সারা দেশে চলমান। করোনা প্রতিরোধে সবাইকে নিজেকে রক্ষা করার জন্য এই নিয়ম নিজের জন্য, পরিবারের জন্য, সর্বোপরি দেশের জন্য মেনে চলা অত্যন্ত জরুরি। স্পোর্টস অফ মেডিসিন জার্নালে প্রকাশিত এক্সারসাইজ অ্যান্ড ব্রেন নিউরো ট্রান্সমিশন নামে একটি গবেষণাপত্রে বলা হয়েছে যে নিয়মিত ব্যায়ামের ফলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন নিঃসৃত হয়। শরীরের সেরোটোনিন এবং ডোপামিনের বৃদ্ধি আমাদের মন এবং মেজাজকে খুব ভালো করে, ক্রোধ কমায়, সামাজিক মেলামেশা বাড়িয়ে দেয়। এছাড়া সার্বিকভাবে আমাদের খিদে, স্মৃতিশক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়, ঘুম ভালো হয়, মনোসংযোগ বাড়ে, ফলে আমাদের মধ্যে আত্মসম্মান, আত্মমর্যাদা বৃদ্ধি পায়। নিয়মিত ব্যায়াম করলে শরীর মন দুটোই ভালো থাকে। কিন্তু আপনি কি জানেন, নিয়মিত ব্যায়াম করলে সমস্ত রকমের মানসিক চাপ থেকে মুক্ত হওয়া যায়? তো সেই ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় করোনায় শ্রেণীভেদের শরীরচর্চা। করোনায় শ্রেণীভেদের শরীরচর্চা এই কারণেই যে একটি বাচ্চা থেকে শুরু করে বয়সের উপর ভিত্তি করে এক এক মানুষের এক এক ধরনের এক্সারসাইজ করা জরুরি সুস্থ থাকতে হলে। সেই সম্পর্কে সর্বপ্রথম আলোচনায় আমরা চলে যেতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব মনিরুজ্জামান স্যারের কাছে। স্যারকে আমাদের প্রথমে আলোচনা করবেন করোনায় শ্রেণীভেদে শারীরিক শিক্ষা এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। স্যার। ধন্যবাদ। প্রথমে মহান আল্লাহ রাব্বিল আলামিনকে স্মরণ করে আজকের এই আলোচনা সভা শুরু করছি। সেই সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুগান্তকারী উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার খেলাধুলার উপরে। তো এই করোনা মহামারীর কারণে সেটা স্তব্ধ হয়ে গেছে। তো আজকের বিষয় করোনায় শ্রেণীভেদে শরীরচর্চা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন বর্তমান সময়ে সবাই, আমাদের সঞ্চালক মহোদয় বলেছেন যে
ঘোষিত অঘোষিত লকডাউনে আছে। এর মধ্যে আহ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ঘরে বন্দী রয়েছে, যার ফলে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্নভাবে তাদের অঙ্গ অঙ্গ সঞ্চালন করা দরকার। আর সেই জন্যই ভেদে শরীরচর্চা। তো বাচ্চারা যেমন তাদের নিজেকে সুস্থ রাখার জন্য তারা কিভাবে তাদেরকে সুস্থ রাখবে, সে বিষয়টা হচ্ছে যে বাচ্চারা অবশ্যই তারা বিভিন্ন ভাবে খেলা বিভিন্ন উপকরণের মাধ্যমে তারা নিজেকে আহ শরীরচর্চা নিজের শরীরচর্চা করবে। আহ, এটা হতে পারে ফুটবল, তারপরে বিভিন্ন উপকরণ। টেবিল টেনিসের বল দিয়ে সে ড্রিবলিং করতে পারে, ফুটবল দিয়ে সে এটাকে আহ, তার শরীরকে সুস্থ রাখতে পারে। তো এইভাবে বাচ্চাদের ক্ষেত্রে তারা বিনা উপকরণেও তারা তার শরীরকে সুস্থ রাখতে পারে। আমরা স্বাগত জানাই পাশাপাশি হচ্ছে আমরা স্বাগত জানাই মাসুদ রানা স্যারকে। তিনি আমাদের মাঝখানে যুক্ত হয়েছেন। স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ওকে স্যার, আপনি শুরু করতে পারেন। তো তো সেক্ষেত্রে আমাদের ইনডোর গেমস, মানে আমরা এখন যেহেতু ইনডোরের মধ্যে আবদ্ধ আছি, সেক্ষেত্রে আমরা একটা রুমের মধ্যে আমরা কিভাবে বাচ্চাদেরকে আহ, অল্প জায়গাতে তাদেরকে ব্যস্ত রেখে তাদেরকে আহ, শরীর এবং মনকে যাতে তারা প্রফুল্ল রাখতে পারে, সেই বিষয়ে তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। এই এই বিষয়ে যেমন একটা বাচ্চাকে তাদেরকে আমরা প্রথমে তাদের অল্প জায়গার মধ্যে তাদেরকে স্কিপিং করানো যেতে পারে। পাশাপাশি হচ্ছে তাদের ফ্রি হ্যান্ড, যেমন হচ্ছে স্ট্রেচিং এর বিষয়গুলো তাদেরকে দেওয়া যেতে পারে। তারপরে যখন যাদের বয়স 12 থেকে 20-এর মধ্যে, তাদেরকে আমরা বিভিন্ন লাফালাফি এবং যে বিষয়গুলো ইয়াতে আছে, যেমন হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের ব্যায়াম দেওয়া যেতে পারে অল্প জায়গার মধ্যে, যাতে সে তার কাজগুলো শেষ করে সে তাকে সুস্থ রাখতে পারে। এরপরে যারা বয়স্ক আছে তারা যোগ ব্যায়াম করতে পারে, স্ট্রেচিং করতে পারে, ব্রেথিং করতে পারে। এইভাবে তাদেরকে নিজেকে সুস্থ রাখার জন্য ব্যস্ত রাখতে পারে। ধন্যবাদ স্যার। আমরা ফিরে আসছি, আমরা চলে যেতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক স্যারের কাছে। স্যার আমাদেরকে জানাবেন যে করোনায় মানুষ যেভাবে ঘরবন্দি আছে, এই দিক থেকে স্পোর্টস মেডিসিন যেভাবে বলে সুস্থ থাকতে হলে অবশ্যই ব্যায়ামের প্রয়োজন, সেই ক্ষেত্রে ঘরবন্দি অবস্থা থেকে কিভাবে নিজে সুস্থ থাকবে এবং মানসিক চাপ কমাবে, সেই দিক থেকে স্পোর্টস মেডিসিন কি বলে স্যার? স্যার যদি একটু আমাদের বলেন। জনাব মুস্তাফিজুর রহমান স্যার। ধন্যবাদ উপস্থাপক মহোদয়। একই সাথে আজকের আলোচ্য বিষয় করোনায় শ্রেণীভেদে শরীরচর্চা। এখানে 3টে কিওয়ার্ড আছে। করোনা নিয়ে কিন্তু সারা বিশ্বে আলোচনা চলছে এবং আরো কতদিন যে চলবে তা বলা খুবই দুষ্কর। এর পরের শব্দটি হচ্ছে শ্রেণীভেদ। অ্যাকচুয়ালি শ্রেণীভেদটা স্যার মাঝখানে একটু জানিয়ে রাখতে চাই, গত 2 দিন আগের একটা পত্রিকায় দেখলাম দেশের স্বাস্থ্য সংস্থা বলেছেন যে করোনা চলমান প্রায় 2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আর যেহেতু এটা নিয়ে স্থায়ী হতে পারে এবং 3 বছরও হতে পারে। আজকে একটা পত্রিকায় দেখলাম, দ্য ডেইলি স্টার এবং বিদেশে একটা জার্নালে দেখলাম করোনা বাংলাদেশের কতদিন যাবত চলমান হবে সেদিক থেকে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। তো সেই দিক থেকে আপনার কাছে প্রশ্ন স্যার, আপনার কাছে প্রশ্ন, যদি দীর্ঘদিন এটা চলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিবারদের জন্য এবং বাংলাদেশের মানুষের যে প্রেক্ষাপট এবং আবহাওয়া, এই আবহাওয়াতে সুস্থ থাকতে হলে সাধারণ মানুষের কি করণীয় স্যার? ধন্যবাদ। অ্যাকচুয়ালি
সম্ভবত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এরকম একটা মন্তব্য করেছেন, যেটা নিয়ে কিছু আলোচনা হয়েছে। অ্যাকচুয়ালি ওই ধরনের দায়িত্বশীল লোকরা এইভাবে বললে জাতি তথা পৃথিবীর মানুষ একটু হতাশ হয়। ওনাদের কাছ থেকে এই ধরনের কথা না আসলে মনে হয় ভালো হতো। এনিওয়ে, আমি যে আলোচনায় ছিলাম, করোনার আলোচনা আর করবো না, কেননা করোনা আলোচনা আমরা প্রতিনিয়তই শুনতে পাচ্ছি। এর পরের শব্দটা হচ্ছে শ্রেণী। শ্রেণীটা কি? প্রকৃত অর্থে শ্রেণী হচ্ছে আমাদের শরীর চর্চায়, প্রকৃতভাবে শ্রেণী হচ্ছে আমাদের এই শ্রেণী বিভাজন বিশেষ করে মনোবিজ্ঞানীরা অনেকভাবে করেছেন। যেমন আমি বলতে পারি যে মানুষের গর্ভ অবস্থা থেকে শুরু করেছে মনোবিজ্ঞানীরা, তারপরে আতুর ঘর, প্রাক শৈশব, শৈশব, বাল্যকাল, বয়সন্ধিকাল, তরুণ, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য। এই ধরনের এক একজন মনোবিজ্ঞানী বেশ কিছু শ্রেণীবিভাগ দেখিয়েছে। কিন্তু আমাদের দেশে প্রচলিত শ্রেণীবিভাগগুলো হচ্ছে শৈশবকাল, বাল্যকাল, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ। অ্যাকচুয়ালি আমাদের আলোচ্য বিষয়টা মূলত আমার মনে হয় এইখানেই, অর্থাৎ এই যে 6টা 7টা 10টা শ্রেণী বিভাজন আছে, এই শ্রেণীর প্রত্যেককে আমরা সুস্থ রাখতে চাই, সুস্থ রাখতে হবে। কারণ হচ্ছে যে করোনা কতদিন লাস্টিং করবে, স্থায়ী হবে, সেটা কিন্তু কেউই জানে না। কিন্তু এই প্রেক্ষাপটে জাতিকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সুস্থ রাখা কিন্তু শারীরিক শিক্ষাবিদদের দায়িত্ব। এবং এই দায়িত্ব থেকেই আমার মনে হয় আমাদের এই আলোচনার সূত্রপাত। এবং এর পরের শব্দটি হচ্ছে শরীর চর্চা। শরীর চর্চাটা কি? আমরা শরীর চর্চা বিদেরা বলি যে শরীর চর্চা মূলত দুটো ধারা। একটা হচ্ছে সোজা কথায় বলতে পারি ব্যায়াম করা, অর্থাৎ ব্যায়াম যিনি করেন তিনি কিন্তু তার শরীর গঠন, অর্থাৎ শরীর গঠন একটা শাখা আছে সেইটা। আর একটা হচ্ছে কিভাবে সামগ্রিকভাবে একজন মানুষকে সামাজিক করে তোলা যায়, শারীরিকভাবে সুস্থ থাকবে, মানসিকভাবে সুস্থ থাকবে, সামাজিকভাবে সুস্থ থাকবে, দৈহিকভাবে সুস্থ থাকবে, আবেগিকভাবে সুস্থ থাকবে। এই সর্বকিছু মিলেই কিন্তু শরীরচর্চা। এখন আমাদের এই শ্রেণীভেদে শরীরচর্চা আর করোনাই হচ্ছে এখানে একটা বিড়ম্বনা। অর্থাৎ করোনায় আমরা সকলেই গৃহবন্দী হয়েছি, আমরা এখন সকলেই হাউস অ্যারেস্ট। আমরা যেভাবেই বলি না কেন যে লকডাউন মানছে না, কিন্তু প্রকৃতভাবে কিন্তু লকডাউন চলছে। এবং করোনার থেকে বাঁচার জন্য যে সকল শর্তগুলো আরোপ করছে সেগুলো কিন্তু মানতে হবে। অর্থাৎ ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে, এই সব কিছু কিন্তু করতে হবে আমাদের। এর সাথে সাথে সুস্থতার জন্য কি করতে হবে? সুস্থতার জন্য কিন্তু শারীরিক কসরত করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যাকে বলে। এখন এইটা কিভাবে করা যায়? কেননা আমরা তো একটা স্বল্প পরিসরের মধ্যে আবদ্ধ। আমি বলবো যে আমাদের দেশের তথা সারা বিশ্বের যে লোকক্রিয়াগুলো আছে, ফোক গেমস বলে, এগুলো কিন্তু সব ভাষারই কিন্তু সমৃদ্ধ। আমি বিশেষ করে বলবো আমাদের বাংলা ভাষাভাষী মানুষের লোকক্রিয়া বা ফোক গেমস অতি সমৃদ্ধ। এই ফোক গেমস গুলো একদিকে শারীরিক যে চাহিদা সেটা পূরণ করবে, একইভাবে মনের যে চাহিদা সেটাও পূরণ করবে। যেমন আমি কথার কথা বলতে পারি, আমাদের দেশের যেসব ফোক গেমস বা স্বল্প পরিসর গেম আছে সেগুলো হতে পারে স্প্রিং এর চাবি আটা, বা ওপেনটি বাইস্কো, এর সাথে সাথে হচ্ছে বউচি, ঈদ মোবারক, দাঁড়িয়ে বাঁধা, গোলাপ টগর বা টুকিটাকি। এই ধরনের অসংখ্য খেলা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের খেলা, যা কিন্তু এই এই গুচ্ছ খেলার সংখ্যা থেকে বেছে বেছে আমাদের এই স্বল্প পরিসরে খেলার আয়োজন করা যায়। এতে শিশুরা, বিশেষ করে শিশুরা আনন্দ পাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে সুস্থ থাকবে। যেমন একটা উদাহরণ দিই, আমরা ছোটবেলায় অনেকেই খেলেছি, কারণ আমাদের
আমরা বিশেষ করে আমাদের এই এজের মানুষ যারা, তারা আমরা কিন্তু আমাদের শৈশবকে মধুর করে স্মরণ করি ওই সব খেলাগুলোর মধ্যে দিয়ে। যেমন আমরা খেলেছি হচ্ছে কানামাছি, আমরা খেলেছি কুমির তোর জলে নেমেছে। আমরা যদি আমাদের বেডরুমটাকেই এই খেলার একটা মাঠ মনে করি এবং এইভাবে খেলা সম্ভব। আমাদের বেডরুমের খাট আছে, একটা সোফা সেট আছে, এটাকে আমরা ডাঙা ভাবতে পারি এবং অন্য ওপেন স্পেসটাকে আমরা পানি ভাবতে পারি। এইভাবে যে বৈশিষ্ট্য আছে খেলার, একজন কুমির হলো আর বাকি বাচ্চারা ডাঙায় থাকবে, নেমে নেমে বলবে কুমির তো জলে নেমেছে, ছোঁয়ার চেষ্টা করবে, ছুঁতে পারলে যাকে ছোবে সে হবে কুমির, আবার সে ডাঙায় যাবে। এইভাবে আমাদের এই গ্রাম্য খেলায় অসংখ্য খেলা রয়েছে, যেগুলো আমাদের এই শহর অঞ্চলে শুধু না, গ্রাম অঞ্চলেও। আবার একে আমরা দুটো শ্রেণীতেও ভাগ করতে পারি। যেমন একটি হচ্ছে শহর অঞ্চলের জন্য, অর্থাৎ শহর অঞ্চলে আমাদের স্পেস কম, এক্ষেত্রে আমরা ওই ধরনের খেলাগুলোকে নির্বাচন করে বাচ্চাদের নিয়ে, বড়রাও তাদের সাথে সঙ্গ দিলে সময় ভালো কাটবে, সাথে সাথে বাচ্চাদের শারীরিক যে চাহিদা, মানসিক যে চাহিদা, এগুলো পূরণ হবে। আবার গ্রাম অঞ্চলের জন্য আমরা একটু বড় পরিসরে, যেমন সাত খোলা খেলা, দাঁড়িয়া বাঁধা খেলা, গোল্লাছুট খেলা, ডাঙ্গুলি খেলা, এই খেলাগুলো তাদের জন্য ইম্পোজ করতে পারি। এতে করে তারা আনন্দ পাবে, কেননা পৃথিবীর সব মানুষেরই কিন্তু আনন্দ দরকার, আনন্দের মধ্যে রাখা দরকার। কেননা আমরা একটা গান শুনেছি না, এই জীবনের বেশিটাই দুঃখ। অর্থাৎ এই দুঃখের মধ্যে আমাদের বাচ্চাদের আমরা নিজেরা যদি আনন্দে থাকতে পারি, তাহলে কিন্তু সেটাই অর্জন। আমরা সেই অর্জনটাই আমরা করতে চাই এবং এই কারণেই আমরা এই শ্রেণীভেদে, অর্থাৎ আমরা শিশুদের কথা বললাম, তারপরে আমরা বালকদের কথা বললাম, এরপরে আমরা কৈশোরের কথা বললাম, এরপরে আমরা যৌবনের কথা বলতে পারি যে যৌবনে আমাদের কি দরকার আছে, প্রৌঢ়ায় কি দরকার আছে, এবং বৃদ্ধকালে। অ্যাকচুয়ালি এই স্টেজে আসার পরে আমাদের ফ্যাট বার্নিং এক্সারসাইজ গুলো করা দরকার এবং এগুলো কিন্তু আমাদের এই স্বল্প পরিসরেই সম্ভব। যেমন আমি একটু বলি যে আমরা ছোটবেলায় যারা স্কুলে পড়েছি, স্কুলে গেছি, আমাদের স্কুলে কিন্তু অনেকগুলো পিটি করাতো, আমার মনে হয় পিটি, ফিজিক্যাল ট্রেনিং। এই ফিজিক্যাল ট্রেনিং গুলো কিন্তু পিটি নাম্বার 1, পিটি নাম্বার 2, পিটি নাম্বার 4, এই যে এরকম ছিল, এই পিটি গুলো কিন্তু অনেক বড় মেডিসিন। এইগুলো কিন্তু এখন বড় মেডিসিন, বিশেষ করে এই শ্রেণীর লোকদের জন্য, অর্থাৎ যৌবনে যারা আছে, প্রৌঢ়ে আছে যারা, বার্ধক্যে যারা আছে। অর্থাৎ এই পিটি গুলো করলে কিন্তু ফ্যাট বার্ন হয়, আমাদের শরীরে যে বসে থাকার কারণে অতিরিক্ত ফ্যাট জমে, এই ফ্যাট বার্ন হয় এবং একই সাথে সাথে ফিটনেস ডেভেলপ করে। তো আমি বলবো যে আমাদের সাধারণ মানুষ যারা আছে এবং যারা এই সব নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা এগুলোকে ইম্পোজ করেন এবং সুস্থ থাকবেন। এর পাশাপাশি আবার আরেকভাবেও শ্রেণী বিভাজন করা যায়। যেমন আমি বলতে পারি পেশাদার খেলোয়াড়, অপেশাদার খেলোয়াড়, সাধারণ মানুষ, এদের জন্যও কিন্তু বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেওয়া যায়, করা যায়। তবে আমি বলবো যে সকলেই, বিশেষ করে যারা টপ লেভেল প্লেয়ার, অর্থাৎ আমাদের দেশের কথা যদি বলি, মুশফিকদের কথা, আমাদের মাশরাফিদের কথা বলি, তাদের এক্সারসাইজের ধরনটা কিন্তু আলাদা হবে। তারা কিন্তু এই যে নর্মাল এক্সারসাইজ যদি তারা করে, তাদের কিন্তু অর্থাৎ ফিটনেস লেভেল কিন্তু ঠিক থাকবে না, তাদের জন্য অনেক আপার লেভেলের এক্সারসাইজ গুলো করতে হবে। এগুলোও কিন্তু আমাদের এই খেলাধুলার মধ্যেই আছে, আমাদের এই পিটির মধ্যেই আছে। অতএব আমি বলবো যে এই ধরনের খেলাধুলা ইম্পোজ করুন, বাসায় আয়োজন করুন, তাহলে আমাদের শিশুরা ভালো থাকবে। মূলত শিশুদের কথা আমি এই কারণেই বলি যে শিশুরা হচ্ছে, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে শিওর করোনা শ্রেণী বিভেদের শরীর চর্চা, তো সেইখানে একটা প্রশ্ন রাখা যেতে পারে যে শরীর চর্চা করোনার প্রতিরোধে কতটুকু সহায়ক ভূমিকা রাখতে পারে? স্যার, এই বিষয়ে ধন্যবাদ। আপনি যদি অন্ততপক্ষে 5 জন ডাক্তারের
কথা শোনেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিবিসি থেকে, সিএনএন থেকে, তাহলে দেখবেন প্রত্যেকটি ডাক্তার অর্থাৎ ফিজিশিয়ান তারা কিন্তু যতগুলো পরামর্শ দিচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য বলবো ব্যায়ামের কথা বলছেন। আসলে ব্যায়াম কিন্তু শরীরচর্চারই একটা পার্ট। ব্যায়ামটা কিন্তু শরীরচর্চারই একটা পার্ট। অর্থাৎ আমরা শারীরিক শিক্ষাবিদ, আমরা কিন্তু ডাক্তারের মতো শরীর নিয়ে অতটা জানি না। শরীরের মধ্যে যতগুলো ফাংশন আছে, যতগুলো কার্যক্রম আছে, যেমন আমরা বলি রেসপিরেটরি সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এই সিস্টেমগুলো আমরা যতটুকু জানি তা অতি সামান্য বলবো ফিজিশিয়ানদের চেয়ে। অর্থাৎ ফিজিশিয়ানরা ওই অবস্থায় থেকেও কিন্তু প্রতিটি ফিজিশিয়ানই কিন্তু তাদের যতগুলো সিদ্ধান্তের কথা বলছে, যেসব নিয়ম কানুন গুলো মানলে করোনা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, ভালো থাকা যেতে পারে, তার মধ্যে অন্যতম কিন্তু শরীরচর্চা। অতএব শরীরচর্চা কিন্তু করোনা প্রতিরোধে শুধু তাই নয়, শরীর সুস্থ রাখতে, আগামী দিনের শরীরকে ফিট রাখতে নিঃসন্দেহে শরীরচর্চা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এর সাথে সাথে যে আলোচনায় আমি ছিলাম, আমি সেখানে ফিরি যে শ্রেণীভেদের কথা। স্যার, আপনার কাছে একটু পরে আমরা ফিরে আসতে চাই। আমরা চলে Sure. যেতে চাই কুমারখালী সরকারি কলেজের শিক্ষক, কেএম স্কুলের প্রতিষ্ঠাতা, রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী জনাব মাসুদ রানা স্যারের কাছে জানতে চাই। আমরা ইতিমধ্যে আমাদের প্রধান আলোচক স্যারের কাছে শুনলাম, মোস্তাক স্যার বললেন যে করোনায় সাধারণ মানুষের বিভিন্ন ধরনের খেলার কথা বললেন এবং ঘরে থেকেও বিভিন্ন শ্রেণীভেদে শরীরচর্চা করা যায়। তো সেই দিক থেকে স্যার আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একটা স্কুলের প্রতিষ্ঠাতা এবং সেখানকার সভাপতি, তো সেই ক্ষেত্রে আপনি বাচ্চাদের নিয়ে অনেক কাজ করার অভিজ্ঞতা। তো আপনার কাছে জানতে চাই বাচ্চাদের নিয়ে, এবং আমরা যারা অভিভাবক আছি এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সন্তানদের ঘরে আবদ্ধ করে রাখছি, বিশেষ করে করোনাকালীন আমাদের নিজেরা বিভিন্ন জায়গায় ঘুরছি, অথচ শরীর চর্চা করছি না অজুহাতে যে আমরা করোনায় আবদ্ধ আছি। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের সন্তানদের মানসিক বিকাশের জন্য এই যে 3 মাস চলে গেল এবং ভবিষ্যতে যদি আরও 1 বছর 2 বছর যায়, না জানি, আল্লাহ ভালো জানেন এটা। তো সেই ক্ষেত্রে জানতে চাই যে মানসিক বিকাশ এবং শরীর চর্চা ঘরে থেকেও কিভাবে করা যায়, কিভাবে পালন করা যায়, এবং বাচ্চাদের জন্য, যেহেতু তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারা একটু কম বোঝে, ফ্যামিলি তাদের হচ্ছে বেশি গাইডলাইন দিয়ে থাকে এবং ফ্যামিলির গার্ডিয়ানদের কথাই তারা শুনে থাকে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কি উপদেশ এবং কি করলে তারা মানসিক বিকাশ ঘটবে এবং পাশাপাশি শারীরিক বিকাশ ঘটবে, স্যার যদি আমাদের একটু বলেন। জি, ধন্যবাদ সবাইকে। উপস্থিত সম্মানিত, আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন যে করোনা কালো সবাই পৃথিবী আতঙ্কিত, মৃত্যুর মিছিলও আমরা দেখেছিলাম, এই মৃত্যুর মিছিল বেড়েই চলেছে এবং করোনার যে প্রতাপ বারবার সেটা তার রূপ চেঞ্জ করছে আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা পরিস্থিতিতে আজকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের দুর্বলতা কিন্তু আমরা এবং এই দুর্বলতা দেখতে মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে সাজাইতে। দেখুন, এবার বাজেটে বাংলাদেশ সরকার স্বাস্থ্য খাতে কিন্তু বরাদ্দ আমরা কিন্তু এর মধ্যে জানতে পেরেছি, যখন দুর্যোগ বা মহামারী বা এই ধরনের কোনো পরিবেশ, তখন কিন্তু আমাদের দেশের মানুষেরা সুযোগ থাকে না
বাইরে যে নিজের দেশের সরকার নিজের দেশের মানুষকে কিন্তু সেটি অনুধাবন করতে হয় ব্যবস্থা, এবং সে কারণেই কিন্তু করোনা আমাদেরকে একদম আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ভেঙে খাবার এইটার থেকে কিন্তু আমরা কেউই দূরে নেই। আজকে আমরা এখানে যারা বসে আছি, আজকে আমাদের সামনে যারা বসে আমাদের সমগ্র দেশবাসী সকলে উপলব্ধি করতে পারে। বর্তমান যে পরিস্থিতি পরিবেশ 3 মাস 4 মাস অতিবাহিত হয়েছে, আমরা আরো থেকে খারাপের দিকে যাচ্ছি, পাশাপাশি একটা ভালো দিকে যাচ্ছি। এটাই বলবো আমাদের শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু করে আস্তে আস্তে সেটা কিন্তু অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আমরা হয়তো সুখবরই বলবো বা একটা সুখের মৃত্যু হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম, আমরা আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করতে বা হতে পারে। এই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে তাদের সম্বন্ধে এইখানে আমি বলবো আমাদের কিছু রয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট, কারণ আমরা কালচার এবং বাঙালিকে বিশ্বাস করি, সেখানে কিন্তু আমাদের পারিবারিক একটা কথা রয়েছে। আমরা কিন্তু পরিবার কেন্দ্র, পৃথিবীর উন্নত দেশ কিন্তু তারা যেমন আইসোলেশন থাকতে পছন্দ করে বা বাস্তবতার নিরিখে তাদের আইসোলেশন থাকতে হয়, আমরা কিন্তু পরিবারের বাবা মা ভাই বোন কাজেই এখানে কিন্তু আমাদের অনেক সুবিধা রয়েছে। করোনাকালীন সময়ে আমরা যখন বাড়ির মধ্যে থাকছি তখন কিন্তু আমরা মাস্ক আমাদের ব্যবহার করতে হবে। আমাদের পরিবারের যদি কারোর কোনো সমস্যা হয়ে যাবে, বেশিরভাগ সময় কিন্তু আমাদের পরিবারে সবাই কিন্তু পক্ষপাতী হয়ে যাবে। আবার যখন আমরা পরিবারের ভিতরে থাকছি, যখন কারো থাকছে না, আমরা কিন্তু একে অপরের সাথে খেলে সময় কাটাচ্ছি। এখানেই আমাদের সুবিধা এটাই, আমরা কিন্তু ওষুধ, আমরা যে ওষুধগুলা পাশাপাশি মাস্ক ব্যবহার, হাত ধোয়া, এর পাশাপাশি শরীর চর্চার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুব খারাপ হয়েছে। এই শরীর চর্চা আমাদের সবচেয়ে বড় যে সুবিধা পারিবারিক কেন্দ্র, আমরা আমাদের সন্তানদের সাথে স্বাচ্ছন্দ্য নিতে পারি, আমরা তাদের সাথে খেলতে পারি, আমাদের বয়স্কদের আমরা সম্মান করতে পারি, আদর ভালোবাসা দিতে পারি, প্রতিটি কাজে আমরা সাহায্য করতে পারি। তো যে কথাটি উঠে আসছে, বাচ্চাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের শারীরিক যে খেলাধুলা স্যারও বলেছেন, এই খেলাধুলা কানামাসি খেলা আর অন্যান্য খেলা আমাদের বাঙালিপনায় রয়েছে, সেই খেলাধুলা কিন্তু আমরা পারিবারিক ভাবে আমরা করতে পারি। এখানে বাইরে থেকে আমাদের কোনো মানুষ টেনে আনার প্রয়োজন হয় না, অনেক বড় জায়গা পরিষদ রাখা হয়, আমাদের রুমের মধ্যেই কিন্তু আমরা আমাদের বাচ্চাদের সাথে খেলতে পারি, বাচ্চাদের সাথে দৌড়াইতে পারি, এবং বাচ্চাদের সাথে শরীর চর্চার বিষয়ে আমরা কিন্তু তাদের সাথে করে নিয়ে আমরা চলতে পারি। তবে এখানে একটা বিষয় আছে, যারা শরীর চর্চার শিক্ষক আছেন বা স্বাস্থ্য ডিপার্টমেন্টে যারা কাজ করে যাচ্ছে, তারা অনলাইনের মাধ্যমে বাচ্চাদের জন্য কি ধরনের শরীর বা কোন শরীর চর্চায় গেলে তারা সবচেয়ে বেশি উপকৃত হবে, যেমন বয়সীদের জন্য যদি যোগ ব্যায়ামগুলো উপকৃত হবে, সেগুলো আমরা টিভিতে অথবা আমাদের প্রচার মাধ্যমে প্রচারণায় আমরা আনতে পারি, আলোচনায় আনতে পারি। পারিবারিক খেলাধুলার পাশাপাশি যারা মিডিল এজ বা কর্মক্ষম যারা আছেন, যারা বাড়ির বাইরেও যাচ্ছেন আসছেন, তার বাড়িতে থাকাকালীন ওয়েট লিফটিং করতে পারেন, সাইক্লিং ঘরের মধ্যে এখন ব্যবস্থা আছে, করা যায়, করতে পারেন। এইভাবে কিন্তু শরীর চর্চা গুলো করেন। এবং আপনারা জানেন যে শরীর চর্চার মাধ্যমে, বিশেষ করে একটা শিশুর শরীর চর্চার মাধ্যমে তার শারীরিক যে বিকাশ ঘটে, সেই শারীরিক বিকাশের সাথে সাথে কিন্তু মেধারও বিকাশ ঘটে। এই শরীর চর্চা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত। এবং এই করোনায় কিন্তু আমরা
মানে উপলব্ধি করতে সক্ষম হয়েছে নাগরিক বাংলাদেশ শরীরচর্চা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কাজে আমি আমার স্কুল কেন্দ্রিক আমার অভিভাবকদের সাথে আমি মতামত অনলাইনে মতামত জ্ঞাপন করেছি। আমি অনলাইনে তাদের পরীক্ষার ব্যবস্থা করেছি। আমি তাদেরকে সবসময় ধারণা দিয়ে এসেছি, পারিবারিক সৌহার্দ্য যে পরিবেশ আমাদের মাঝে বিরাজ করে সেটাকে ব্যবহার করেই আমাদের শরীরচর্চাটা রাখতে হবে। তবেই একজন শিশুর মেধা এবং শারীরিক উভয় ক্ষেত্রে উৎকর্ষতা বাড়বে এবং তারা এই পরিস্থিতিতে ইনশাল্লাহ টিকে থাকবে। এবং আমি বিশ্বাস করি যে কপিল দেব যে কথাটা বলেছেন, করোনা যুদ্ধে মানব জাতির জয় হবে, এই লড়াই আমাদের কাছে বড় একটা এবং আমরা জিতব। আমি এটা এবং আমাদের সন্তানরা আমাদের পরবর্তী জেনারেশন এই পথে এগিয়ে যাবে বলে ধন্যবাদ। রানা স্যার, আপনার কাছে ফিরে আসছি। আমরা চলে যেতে চাই আজকের আলোচক কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শারীরিক শিক্ষক জনাব মিলন স্যারের কাছে। মিলন স্যার, আপনি শুনেছেন মোস্তাফিজুর রহমান স্যার আলোচনা করেছেন, মোস্তাক স্যার বলেছেন, পরিশেষে রানা স্যার আমাদেরকে জানিয়েছেন ভিন্ন ভিন্ন কথা। মোস্তাফিজুর রহমান স্যার বলেছেন যে ঘরে বসে শারীরিক শিক্ষার যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো বিভিন্নভাবে করা যেতে পারে। মোস্তাক স্যার বলেছেন যে শারীরিক চর্চা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা যেতে পারে। পরিশেষে রানা স্যার আমাদেরকে বললেন যে মেধা বিকাশের জন্য বিভিন্নভাবে মেধা যাতে বিকশিত হয় সেই কাজগুলো করা যেতে পারে বিভিন্ন ওয়েতে। মিলন স্যার, আপনার কাছে জানতে চাই যে সঠিক পদ্ধতিতে ঘরে বসে করোনায় শ্রেণীভেদে শরীরচর্চা যেহেতু আজকের আলোচ্য বিষয়, সেক্ষেত্রে শ্রেণীভেদে ঘরে বসে সঠিক উপায়ে কিভাবে শরীরচর্চা করা যেতে পারে। আমরা জানি যে আপনি ছাত্র জীবন থেকেই ভলিবলের সাথে যুক্ত আছেন, বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত আছেন, খেলার এক্সারসাইজ বিষয়গুলো আপনার নখদর্পণে। সেই ক্ষেত্রে আপনার কাছে আমাদের জন্য, আমাদের পরিবারদের জন্য, কুষ্টিয়াবাসীর জন্য, দেশবাসীর জন্য আপনার একটা বার্তা সবাই চাই সঠিক পদ্ধতিতে ঘরে বসে কিভাবে শ্রেণীভেদে শরীরচর্চা করে আমাদেরকে একটু জানাবেন মিলন স্যার। আমি একটু কথা বলি, আমি একটু করি মিলনের ব্যাপারে। যে সে তো আমাদের ছাত্র, সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তার ভলিবল টিম কখনো রানার হয়নি, অর্থাৎ সবসময় চ্যাম্পিয়ন হয়েছে। ধন্যবাদ স্যার। মিলন স্যারের কারণে আমার ক্ষতিও হয়েছে স্যার। কারণ এই কারণে আমার বাচ্চাকালে ঢাকা ক্লাবে খেলতে নিয়ে গেছে, তখন আমি সবেমাত্র এসএসসি পাস করেছি। আমি ওয়ারি ক্লাবে খেললাম, খেলার পরে আমার সেই ইন্টারের পড়াশোনাটা ঠিক মতো হলো না, আবার আমার ইউনিভার্সিটিতে ভর্তি হবো সেটাও হলো না, শেষ আর্মিতে যাওয়া লাগলো। তো সেই ক্ষেত্রে একদিক থেকে ভালো, অন্য দিক থেকে অবশ্য। আল্লাহ মিলন স্যার আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ মোস্তাফিজ মহোদয়। আজকের বিষয় হচ্ছে করোনায় শ্রেণীভেদে শরীরচর্চা। আসলে শরীরচর্চা হচ্ছে মানুষের শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক পরিবর্তন সাধন করে। এই শরীরচর্চা আজকে এত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে যে মানুষ যদি ব্যায়াম না করে, ফিটনেস ঠিক না রাখে, আর অনেকগুলো রোগ তার শরীরে এসে আমাদের শরীরকে সঠিকভাবে সঞ্চালিত ব্যায়ামের কোনো বিকল্প নাই। এই ব্যায়ামগুলো এখন আমাদেরকে সুস্থ থাকতে হবে, পরিবারকে সুস্থ রাখতে হবে এবং সরকারি আদেশও মেনে চলতে হবে। আমরা ঘরে বসে কিভাবে আমাদের বাচ্চাদেরকে, কিভাবে বয়স্কদেরকে এই ব্যায়ামগুলো করাবো, কিভাবে তাদের শরীর থেকে ঘাম ঝরাবো, এটা আমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে। আর
এটা শ্রেণীভেদে, কারণ এটা হচ্ছে একটা খেলোয়াড়দের জন্য একটা সাধারণ মানুষের জন্য। কারণ সাধারণ মানুষের সাথে খেলোয়াড়দের শরীরচর্চা অনেক পার্থক্য রয়েছে, কারণ আমরা সাধারণ মানুষ। স্যার বলেছে শ্রেণীভেদে, মানে আমাদের শিশুদেরকে কিভাবে দিব, কৈশোরকে কিভাবে দিব, প্রৌঢ়দের কিভাবে, কারণ সবার সক্ষমতা দেখতে হবে। আমরা যেমন বাচ্চাদেরকে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদেরকে এই শরীরচর্চা করাতে পারি, যেমন এখন ঘরেতে বাচ্চাদেরকে স্কিপিং দিয়ে আমরা ঘরের মধ্যে তাদেরকে শরীরটা ঘামাতে পারি। তারপরে ট্রেনিং এর মাধ্যমে এখানে তাদেরকে ব্যায়াম করায়, তাদেরকে ঘাম ঝরায়ে ঠিক করতে পারি। আর যারা পৌর অথবা যারা দেখা যাচ্ছে যে আজকে ডায়াবেটিসের রোগী, যদি ছাদে ছাদ থাকে সেই বাসায় শহরের, সেখানে সকালে যদি হালকা জগিং করে অথবা হাঁটাহাঁটি করে, তাহলে তাদের শরীরটা সুস্থ থাকতে পারে। আর এইভাবে আমরা তাদেরকে ছোট ছোট ডিলের মাধ্যমে ব্যায়াম করে সুন্দরভাবে কাজ করতে পারি। ধন্যবাদ স্যার। আমরা ফিরে যেতে চাই মোস্তাক স্যারের কাছে। স্যারের কাছে জানতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আমরা সবাই ঘরবন্দি আছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সন্তানদের এবং আমাদের পরিবারের বিষয়টা সচেতন আছি, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বাহিরে যাচ্ছি এবং বাহির থেকে বাড়িতে আসছি, পরিবারের মানুষ সচেতন থাকলে হবে না আমরা যদি নিজেরা সচেতন না থাকি। তো সেই ক্ষেত্রে করোনায় নিজে সচেতন থাকার পাশাপাশি পরিবারকে নিয়ে একত্রিতভাবে কি ধরনের এক্সারসাইজ এবং কোন ধরনের এক্সারসাইজ এবং কখন এক্সারসাইজ গুলো করলে শরীরের পক্ষে উপকারী, তার যদি সবার উদ্দেশ্য বলেন। ধন্যবাদ। এই মহামারীতে আমাদের পরিবারকে সুস্থ রাখতে হবে। প্রথমত পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। তো পরিবারকে সুস্থ রাখার জন্য আমাদের প্রথমত হচ্ছে সবাইকে উৎসাহিত করতে হবে যে ঘরের বাহিরে যাতে কেউ না যায়, ঘরে থেকে নিজেকে সুস্থ রাখতে হবে, পরিবারকে সুস্থ রাখতে হবে। এখন এই ঘরের মধ্যে থাকাকালীন সময়ে আমরা বিভিন্ন বয়সের মানুষদের কিভাবে কোন সময়ে তাদেরকে ব্যায়াম করাবো সেই বিষয়টা বা শরীরচর্চা করাবো সেই বিষয়টা, যেমন বাচ্চাদেরকে সাধারণত আমরা সারাদিনে আমরা অন্যান্য বিষয়ের মাধ্যমে ব্যস্ত রাখতে পারি, পড়াশোনা, তারপরে তাদেরকে বিভিন্ন ধরনের গল্প শোনানো। আর বিকেল টাইমটা, যে সময় ওদের আর ঘরে থাকতে আর তাদের মন টিকে না, সেই সময়টা আমরা তাদেরকে ব্যায়ামের বিষয়ে চিন্তা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা রুমের মধ্যে অথবা ছাদে অথবা বাড়ির আঙিনায় যদি খোলা জায়গা থাকে, এরকম জায়গাতে আমরা বাচ্চাদেরকে খেলাধুলার বিষয়টা আমরা তাদেরকে করাতে পারি। সেটা হতে পারে যে খেলার ফলে বিভিন্ন ধরনের তাদেরকে টাচ দেওয়া, যেমন টাচ অ্যান্ড ব্যাক। আমি বললাম যে ওই গাছটাতে এসো, বা ওই রুমের মধ্যে যদি আমি বলি যে টেবিলের ওইখানে টাচ করে আর টিভির ওখানে চলে যায়, এই যে তাকে বিভিন্ন মানে ইয়ের মাধ্যমে মানে কৌশলের মাধ্যমে তাদেরকে কিন্তু স্যার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না, বিশেষ মোস্তাক সাহেবের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা ফিরে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব মোস্তাফিজুজ্জামান স্যারের কাছে। স্যার যে কথাগুলো আমাদের এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চেয়েছিলেন, আমরা সেই কথাগুলো এখন শুনবো। পাশাপাশি একটি প্রশ্ন রেখে যেতে চাই, তা হলো
সাধারণ মানুষ যেহেতু বয়স বৃদ্ধর দিকে, যারা হচ্ছে 40 এবং 50-এর বেশি বয়স, বিশেষ করে 50-এর বেশি বয়স, তাদের জন্য অনেকেই তো এক্সারসাইজের প্রতি তাদের মনোযোগ নেই। সেই ক্ষেত্রে তাদের এক্সারসাইজ করাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি এ বিষয়ে কিন্তু শুরুতেই কিছু বলেছি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই সময়ে বিশেষ করে ফিজিশিয়ান যারা আছেন, বিশ্বের নন্দিত ফিজিশিয়ান, তাদের সকলেরই কিন্তু গাইডলাইনের মধ্যে শরীরচর্চা অন্যতম। সে কারণে শরীরচর্চা সকলকে করতেই হবে। বয়স ভেদে শরীরচর্চা আয়োজন করাটা এই মুহূর্তে জরুরি। এই কারণে মোস্তাক সাহেব যেমন বলছিলেন যে শিশুদের জন্য আমরা তাদের লেজার যে টাইম আছে, কেননা সকালে তারা পড়তে পারে, কিছু হোমওয়ার্ক করানো যেতে পারে, তারপরে তাদের গোসল করা, তারপরে তাদের আরো কিছু থাকতে পারে, কিন্তু বিকালের দিকটা সাধারণত তারা পুরোপুরি ফ্রি থাকে এবং এই সময়টায় বাচ্চাদের জন্য শরীরচর্চা নিয়োজিত করা যেতে পারে এবং এটাই করা উচিত। কিন্তু আমরা যদি তার পরের শ্রেণী থেকে, অর্থাৎ আমরা যদি যৌবন থেকে পৌঢ় এবং বৃদ্ধ পর্যন্ত যাই, এই শ্রেণীর ক্ষেত্রে এই শরীরচর্চাটা অবশ্যই সকালে হওয়া উচিত। কারণ হচ্ছে শরীরচর্চাটার কিছু বিধিবিধান আছে, অর্থাৎ শরীরচর্চাটা খাবার কতক্ষণ পরে করা উচিত, খাবার কতটা পরে করলে সেটা বেশি ইফেক্টিভ হবে, এটা সাধারণতই এমটি স্টমাকে হলেই সবচেয়ে ভালো। এবং এই কারণেই আমি বলবো যে এই যে আমি বাকি 3টে শ্রেণীর কথা বললাম, অর্থাৎ যৌবন, পৌঢ় এবং বার্ধক্য, এই শ্রেণীর লোকদেরকে আমি সকাল বেলায়, অর্থাৎ ঘুম থেকে উঠে তাদের দৈনন্দিন শরীরচর্চাটা তারা সারে। অর্থাৎ একজন ডায়াবেটিক্স রোগী, উনি কিন্তু হাঁটতেন, অর্থাৎ হাঁটতেন কোথায়? বাইরে যেতেন হাঁটতেন, এখন তার যাওয়া নিষেধ। এইভাবে আরো কিছু রোগে আক্রান্ত ব্যক্তিরা নানানভাবে নানান জায়গায় যে শরীর চর্চা করতেন, এখন সেটা সম্ভব হচ্ছে না। এবং এই কারণেই আমি বলবো যে এই সকাল বেলায়, এই সময় শিশুরাও ঘুমায় থাকে এবং এই সময়টার মধ্যেই আমাদের যারা বিশেষ করে যুবক, যারা পৌঢ়, যারা বৃদ্ধ, তারা তাদের শরীর চর্চাটা সেরে নিতে পারবে। এখন কথা হচ্ছে কি কাজগুলো করবেন তারা, কি কাজগুলো, কোন অ্যাক্টিভিটিস গুলো করবেন। আমি আগেই বলেছি যে অ্যাকচুয়ালি আপনার এক্সারসাইজের ক্ষেত্রে বলা হয় যে একটা মানুষ যদি সে মিনিটে 120টা পদক্ষেপ দিয়ে 45 মিনিট পর্যন্ত হাঁটে, তাহলে কিন্তু তার প্রতিদিনের যে ফ্যাট সেভিংস, এটা তার লস হয়। অর্থাৎ তার ফ্যাট কিন্তু সঞ্চিত হয় না, জমা হয় না। ব্যাংকে টাকা যেমন জমা হলে তার ভলিউম বাড়ে, এটাও কিন্তু তাই। শরীরে তার যে প্রতিদিন খাবার দাবার, বিশ্রামের কারণে যে ফ্যাট সঞ্চয় হয়, সেটা বার্ন করতে সম্ভব যদি একজন ভদ্রলোক সে 45 মিনিটে 120টা পদক্ষেপ গতিতে হাঁটে, তাহলে কিন্তু তার অ্যাডিশনাল ফ্যাটটা কিন্তু লস হয়। এখন ঘরের মধ্যেও কিন্তু ওই এক্সারসাইজটাই তাকে নিতে হবে, ওইটুকু, অর্থাৎ ফ্যাট বার্নিং এক্সারসাইজ গুলো নিতে হবে। এক্ষেত্রে আমি আগেই বলেছি যে সহজ রাস্তা হচ্ছে, সহজ একটা জিনিস মনে করা, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় স্কুলে যে পিটি গুলো করেছি, সেই পিটি গুলো আমি এই সময় এসে আমি রিয়ালাইজ করছি যে ওই এক্সারসাইজ গুলো খুবই উপযোগী এই সময়ের জন্য। অর্থাৎ আমি বলছি যে পিটি করাগুলো, অর্থাৎ আমাদের মনে আছে যে 1 নম্বর পিটি, অর্থাৎ আমরা কি করতাম, ছোট্ট লাফ দিয়ে দুটো পা ফাঁকা করতাম এবং আমাদের হাত দুটোকে দুই পাশে সমান করে তুলে দিতাম, আবার 2 বললে স্বাভাবিক অবস্থায় আসলাম। এইটা একটা। একইভাবে 2, 3, 4 পর্যন্ত ডেভেলপ করলে মাথার উপরে যেত, এরপরে একটা হচ্ছে সামনে হাত যেত। এইভাবেই আমি বলবো যে আমাদের যে পিটি গুলো ছিল, এই পিটি গুলোই করুন বাসায়, এতে করে আপনাদের মানে উপকার হবে এবং শরীর সুস্থ থাকবে। কারণটা হচ্ছে যে বাইরে যাবেন না, একই কথা সকলেই বলছে যে বাইরে যাবেন না। বাইরে গেলেই বিশেষ করে বয়স্ক যাদের আছে তাদের জন্য কিন্তু সকলেই বলছে এটা একটা বড় থ্রেট।
এই কারণেই আমার পরামর্শ হচ্ছে যে বয়স্ক যারা বিশেষ করে প্রৌঢ় এবং বৃদ্ধ, তারা কোনোভাবেই তারা চেষ্টা করবেন ঘরে থাকার জন্য। তারা যে কোনো কাজে, আপনার ফ্যামিলিতে যারা অপেক্ষাকৃত কম বয়স্ক আছে তাদেরকে পাঠান, আপনারা বাইরে যাবেন না, আপনারা ঘরে থেকে এই এক্সারসাইজটুকুগুলো করেন, আপনারা ভালো থাকবেন। এর সাথে সাথে কি হবে, আপনার যে দৈনন্দিন কাজকর্ম করার জন্য যতটুকু ফিটনেস দরকার, এই ফিটনেস ধরে রাখা সম্ভব হবে। এর সাথে সাথে আরেকটু জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে শরীর চর্চার সকল শ্রেণী, অর্থাৎ আমরা বলি যে কমিউনিটি বেস শরীর চর্চা কিন্তু বনেদি মানুষের জন্য না, শরীর চর্চা কিন্তু ম্যাথড সুইপারের জন্য না, শরীর চর্চা কিন্তু সবার জন্য। অতএব যে যেখানে আছেন সে সেখানে থেকেই, হিয়ারিং এ খুব সমস্যা হচ্ছে, মানে অডিওতে খুবই একটা সমস্যা, কানের মধ্যে প্রবলেম হচ্ছে। তো এই কারণে আমরা শ্রেণী বেস, আমরা সকল সম্প্রদায়ের জন্য, সকল মানুষের জন্য, সকল শিশুর জন্য, সকল যুবকের জন্য, সকল এর জন্যই আমরা শরীরচর্চা করতে উদ্বুদ্ধ করছি। এবং যেভাবে আমি যেমন বললাম যে শিশুদের জন্য আমাদের যে স্বল্প পরিসর গেমগুলো আছে, ইভেন একটা ছেলে যদি ওই যে 16 গুটি বলে বা বাঘবন্দি খেলাটাও খেলে, তার কিন্তু এই ক্ষেত্রে হয়তো শারীরিক কষ্ট হবে না, কিন্তু তোর মানসিক কষ্ট দিতে হবে। আমাদের কিন্তু এই সবকিছু, অর্থাৎ মানসিক, শারীরিক, প্রক্ষোভিক, এই সবকিছুর ডেভেলপমেন্টই কিন্তু কমপ্লিট ডেভেলপমেন্ট, আমাদের এই সবগুলোই প্রয়োজন। এই কারণে আমরা সকলকেই বলছি যে আপনারা শরীর চর্চায় উদ্বুদ্ধ হন। এই সময়ে বিশেষ করে শরীর চর্চা কিন্তু আপনার রোগ প্রতিরোধে সাহায্য করবে। শরীর চর্চা আপনার শরীরকে দৈনন্দিন কাজের জন্য যতটুকু ফিটনেস দরকার, ততটুকু সেই ফিটনেস ধরে রাখতে সাহায্য করবে। আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সর্বোপরি আপনার আশেপাশের যেসব মানুষজন আছে তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এই জন্য আমি বলি যে আসুন আমরা সকলেই নিয়মিতভাবে বলতে আমরা সাধারণত বলি যে সপ্তাহে একদিন বিরতি দেওয়া যেতে পারে, অর্থাৎ যে শরীর চর্চাটাই করি না কেন ওইটুকু একদিন বিরতি দেওয়া যেতে পারে। বাচ্চাদের জন্য এই বিরতির দরকার নাই, কিন্তু মধ্যবয়সীদের জন্য, প্রৌঢ়দের জন্য, বৃদ্ধদের জন্য একদিন বিরতি দেওয়া যেতে পারে। এইভাবে করোনার শেষ অবধি পর্যন্ত আমরা ঘরেই থাকি এবং এই শরীর চর্চাগুলো অব্যাহত রাখি। এতে করে আমি আগে বলেছি যে ফিটনেসের কিন্তু বিকল্প নাই, শারীরিক সক্ষমতার বিকল্প নাই। আপনি ফিটনেস যদি ধরে রাখতে না পারেন, তাহলে আপনি একটা কাপড় পড়ে গেলে আপনি মাটি থেকে তুলতে পারবেন না, একটা বই হাত থেকে পড়ে গেলে আপনি তুলতে গেলে মাজায় ব্যথা লাগবে, সেই ব্যথা নিয়ে আবার আপনাকে বিছানায় থাকতে হবে। আপনি একটা তাকের উপর থেকে একটা কিছু নামাতে যাবেন, সেখানে দেখবেন আপনার বিভিন্ন জায়গায় টান লাগছে, ব্যথা। কিন্তু ফিটনেসটা যদি ধরে রাখতে পারেন এই অল্প, এবং এটা সময় আপনার কিন্তু বেশি ক্ষেপণ হবে। আপনি 15 থেকে 20 মিনিট ব্যয় করেন, এটাকে একবারে জীবনের সঙ্গী ভাবেন। 15 থেকে 20 মিনিট এই এক্সারসাইজ গুলো করতে থাকেন, আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন, সামাজিক যে চাহিদাগুলো আছে সেই চাহিদার সমষ্টিতে আপনি সুস্থ থাকবেন। এর সাথে সাথে আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আপনি আরো গুরুত্বপূর্ণ কিছু সমাজে করে থাকেন, অর্থাৎ সমাজের মানুষের সাথে আপনার ইন্টারাকশন আছে, আপনি সামাজিক মানুষ, আপনি সমাজের বিভিন্ন মানুষ আপনার সাথে যোগাযোগ করে। এই যোগাযোগগুলো কিন্তু মানুষের সুস্থতা, মানুষের জ্ঞানের পরিধির উপরে কিন্তু নির্ভর করে যে আপনি আপনার একজন সঙ্গীকে, আপনার ঘনিষ্ঠ বন্ধুকে, আপনার ভাইকে কিভাবে গাইড করবেন। এই গাইড করার জন্য কিন্তু আপনার ওই যে প্রথমেই বলেছি মানসিক সুস্থতা কিন্তু অতি জরুরি, এবং এখানে আপনার শরীর চর্চাই আপনাকে পূর্ণ সুস্থতা দেবে। এর সাথে সাথে আরো কিছু আছে, ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটটা আপনাকে নিতে হবে। ব্যালেন্স ডায়েট বলতে এই মুহূর্তে আসলে কথা অনেকগুলো আসবে, কারণ হচ্ছে যে ব্যালেন্স ডায়েট, খাদ্য, একটা ব্যালেন্স ডায়েট গুলো
আপনি যদি নেন এবং তার সাথে সাথে এই ব্যায়ামগুলো যদি করেন, আপনার উপকারের মাত্রা আরো বেড়ে যাবে। কিছু একটা প্রবলেম হচ্ছে, তো এই কারণে আমি বলবো যে সার্বিকভাবে আপনি যদি সুস্থ থাকতে চান, সার্বিকভাবে সমাজের একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সমাজে টিকে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিয়মিতভাবে করোনাকালীন বিশেষ করে শরীর চর্চা করতেই হবে। করোনা শেষ হলে তো আপনার সুযোগ আছে আউটডোরে যে এক্সারসাইজ করা, এবং অবশ্যই সেটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত রাখবেন। তাহলে আশা করি যে আপনার দৈনন্দিন জীবনের জন্য যতটুকু ফিটনেস দরকার, শারীরিক সুস্থতা দরকার, ততটুকু থাকবে। এর পাশাপাশি অন্য শ্রেণী, বিশেষ করে প্রফেশনালদের জন্য আলাদা বিষয়, প্রফেশনালদের জন্য অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ করতেই হবে। কেননা তাদের শরীরটা এক্সারসাইজ করতে করতে এমন একটা জায়গায় গেছে যে ওই জায়গা পর্যন্ত যদি তারা না পৌঁছায়, তাহলে আমাদের এই সাধারণ মানুষের এক্সারসাইজ তাদের কাছে কিন্তু তাদের ফ্যাট লেভেল কিন্তু ভাঙতে পারে না, তাদের গায়ে দিয়ে ঘাম ঝরাতে পারে না। এই জন্য তাদের ক্ষেত্রে যেসব এক্সারসাইজ গুলো আছে সেটা আপার লেভেলের এক্সারসাইজ, সেটা তাদেরকে করতেই হবে। সেটাও কিন্তু এই স্বল্প পরিসর অর্থাৎ ছোট জায়গার মধ্যে করা সম্ভব। এটার ফ্রিকোয়েন্সি বাড়াই দিতে হবে আমি বলবো। অর্থাৎ একটা মানুষ জগিং করতো মাঠে, তার ড্রয়িং রুমেই সেই জগিং করা সম্ভব। অর্থাৎ সে ওইখানে দেখা যায় যে মাঠে সে আধা ঘন্টা বা 1 ঘন্টা করতো, সে কিন্তু এই ঘরে তার মাত্রা একটু বাড়াই দিলেই কিন্তু তার সম পরিমাণ এক্সারসাইজ হয়ে যাবে। সে মাঠে কন্টিনিউয়াস রানিং করতো 2 ঘন্টা, সে এইখানে স্পট রানিং করতে পারবে, তার কিন্তু এক্সারসাইজ হয়ে যাবে। সে ওয়েট লিফটিং করতো, সেটা কিন্তু এই ঘরেই সম্ভব। সেই ঘরের ওয়েটের ব্যবস্থা করলেই কিন্তু সেই খেলোয়াড়, সেই পেশাদার খেলোয়াড় কিন্তু তার ফিটনেস ধরে রাখতে পারবে। অতএব আমি বলবো প্রত্যেক শ্রেণীর মানুষ, খেলোয়াড়, নন খেলোয়াড়, সাধারণ মানুষ, শিশু, যুবক, বৃদ্ধ, সকলেই এক্সারসাইজ করুন, সকলে এক্সারসাইজ করেন। এতে করে নিজের সুস্থতা, কেননা আমরা বলি যে সুস্থতাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সুস্থতা ইসলামের দৃষ্টিতে বলে যে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় আমানত। এই সুস্থতার কোনো বিকল্প নাই। আপনি সুস্থ থাকলে আপনি অন্যের উপকার করতে পারবেন, নিজের দৈনন্দিন সর্ব কাজগুলো নিজে করতে পারবেন। আর অসুস্থ হয়ে গেলেই কিন্তু তখন মহা বিপদ। অর্থাৎ আমরা মানুষ তো, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের কালো সাদা লাল হলুদ বিচারের ক্ষমতা আছে। অর্থাৎ আমরা অসুস্থ হয়ে পড়লে আমাদেরকে যখন একজন মানুষ টানাটানির ভার নেয়, আমরা কিন্তু তাদের চেহারা, তাদের মুখ দেখলে বুঝতে পারি যে সে কিন্তু খুব বেশি সময় ধরে কিন্তু সেটাকে সাদরে নেয় না, সে কিন্তু বিরক্ত হয়। সে নিজের ছেলে হলেও, নিজের বোন হলেও, নিজের ওয়াইফ হলেও। এই জন্যই বলবো যে সুস্থতার কোনো বিকল্প নাই। সুস্থ থাকার জন্য প্রতিনিয়তই এই ধরনের এক্সারসাইজ গুলো করতে থাকেন। আমরা আপনাদের সাথে আছি। যে কোনো ধরনের এক্সারসাইজের প্রয়োজন হলে, জানার প্রয়োজন হলে, শারীরিক শিক্ষাবিদ যারা আপনাদের আশেপাশে আছে তাদের বলুন। আমরা যারা বিশ্ববিদ্যালয় লেভেলে আছি আমাদেরও শরণাপন্ন হতে পারেন। আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিব, একটা শিডিউল দিয়ে দিব যে আপনি দিনে কোন সময় কতটুকু করবেন। ইভেন আপনাকে আমি ডায়েটিং চার্টও দিয়ে দিব যে আপনি কি খাবেন, এই পরিস্থিতিতে কতটা কি খাবেন, এই সব কিছু দেওয়া সম্ভব। এবং এইটা করতে পারলেই প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে, সর্বোপরি পৃথিবীতে আমরা সুস্থতা নিয়ে বাঁচতে পারবো, পৃথিবীকে সুস্থ করতে পারবো। ধন্যবাদ স্যার, আপনার কাছে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আপনার সুন্দর আলোচনার জন্য। এবং আমরা এখন চলে যেতে চাই মোস্তাক স্যারের কাছে, মনোযোগ মোস্তাক স্যারের কাছে। স্যারের কাছে একটা বিষয় জানতে চাই। রানা স্যার, সুন্দর স্যার এবং আমাদের আজকের প্রধান আলোচক স্যার যেহেতু সবাই সুস্থ থাকতে হলে শরীর চর্চার কথা বলেছে, কিন্তু একটি বিষয় অবশ্যই তো অডিওটা খুব প্রবলেম হচ্ছে। প্রান্তিক মানুষের এবং যারা এক্সারসাইজ করবেন তাদের অত্যন্ত জানাটা অত্যন্ত জরুরি। তা হলো অডিওটা ঠিক করা যায় কিনা? অডিওটা এখান থেকে কোনো সমস্যা নেই, ওদিক থেকে কোথায় কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। তো স্যারের কাছে প্রশ্নে ফিরে আসতে চাই, সেটা হলো শরীর চর্চার ক্ষেত্রে ওয়ান ওয়ের গুরুত্বটা কতটুকু শরীর চর্চার পূর্বে
চার্জে আপ ডাউন সপ্তাহে কয়দিন করতে হবে, কি পরিমাণ করতে হবে, এটার প্রয়োজনীয়তা কতটুকু। আবার আমরা অনেক দেখেছি শরীর চর্চা করে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 1 মাসে শরীর ব্যথা, সেক্ষেত্রে অনেকে গিয়ে শরীর চর্চাটা ছেড়ে দেয়। আসলে তাদেরকে এই পর্যায়ে শরীর চর্চা কি ছাড়া উচিত, এবং যদি উচিত না হয় তাহলে শরীর চর্চার যে একটা নিয়ম, কি নিয়মে করলে সাধারণ মানুষ প্রকৃত উপকার পাবে। মোস্তাক স্যার। ধন্যবাদ। ওয়ার্ম আপ শরীর মানে ব্যায়ামের অপূর্ব শব্দ। একটা মানুষ যদি সঠিকভাবে সে যদি ওয়ার্মিং আপ না করে, তার শরীরকে যদি প্রস্তুত না করে, তাহলে সে মূল উদ্দেশ্যটা তার ব্যাহত হয়। তো এই ক্ষেত্রে মানে এটা নির্ভর করে হচ্ছে যে সে কি ধরনের লোড নিয়ে আজকের ব্যায়ামটা শুরু করবে, সেটার উপরে ওয়ার্মিং আপটা নির্ভর করে। যদি তার মানে ব্যায়ামের পরিমাণটা যদি কম থাকে, তাহলে ওয়ার্মিং আপও কম পরিসরে করলেই চলবে। সেই ক্ষেত্রে মূলত হচ্ছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রস্তুত হয়, সেটা হচ্ছে। যেমন আমরা যদি ভাত খেতে যাই, তাহলে আমাদের সর্বপ্রথম কি আমাদের হাত ধুতে হবে। তারপরে ভাতটাকে খাওয়ার জন্য যে ধরনের প্রক্রিয়া দরকার, যে আবার লবণ নিতে হবে, তরকারি নিতে হবে, ঠিক একইভাবে কিন্তু আমাদের এই ব্যায়াম করার আগে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, যে আমাদের প্রত্যেকটা অঙ্গ, আমার হাতের আঙুল থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন নড়াচড়া করে। এইটাই হচ্ছে ওয়ার্মিং আপ। এই ওয়ার্মিং আপটা হচ্ছে মানে সর্বনিম্ন 5 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত। এটা হচ্ছে মানে এই খেলাধুলার পরিধি যত বেশি হবে, ওয়ার্মিং আপটা তত বেশি করবে। এই ওয়ার্মিং আপের পাশাপাশি কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কুল ডাউন, যেটা আমরা খেলাধুলার পরে, মানে খেলাধুলা আমরা যে লোডটা নিলাম, এই লোডটা নেওয়ার পরে কিন্তু আমাদের পুনরায় যে আমার শরীরটাকে আবার স্বাভাবিক পর্যায়ে ফেরাই নিয়ে আসার জন্য আমাদের কিন্তু কুল ডাউন করতে হবে। সেটা কিভাবে, যে আমরা যেভাবে ওয়ার্মিং আপ করলাম, ঠিক একইভাবে ওটাকে নর্মাল প্রসেসে এটাকে আবার কুল ডাউন। তো এখন একটা মানুষ যদি ব্যায়াম শুরু করে, তো সেই ক্ষেত্রে তার উচিত কন্টিনিউ করে যাওয়া। এখন প্রথমে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তার শরীরে ব্যথা থাকতে পারে, যদি সে তার মাত্রা, তার যে লোডিং ক্যাপাসিটি, তার থেকে যদি সে প্রথমেই একটু বেশি লোড নেয়, তাহলে সেক্ষেত্রে তার শরীরে বেশি ব্যথা হতে পারে। আর যদি সে ধারাবাহিক ভাবে সে করতে থাকে, তাহলে কিন্তু ব্যথার পরিমাণ অত বেশি হওয়ার কথা না। আর ব্যথা হবেই, কারণ যখনই একটা স্তর থেকে আরেকটা স্তরে যাবে, তখনই তার ব্যথা চলতে থাকবে। একটা বিষয় সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত একটা মানুষ প্রফেশনালি খেলাধুলা করে, তার ব্যথা কিন্তু কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গে থাকবেই। এটা কিন্তু একেবারে নিবারণ হয়। তো এখন একটা একটা মানুষ যদি ব্যায়াম শুরু করে, সেটা সে করতে করতে 1 মাস করলো বা 2 মাস করলো, করতে করতে হঠাৎ বাদ দিয়ে দেবে। হ্যাঁ, বাদ দিতে পারে, কারণ তার বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে, বা বিভিন্ন কারণে সে বাদ দিতে পারে। তো সেই ক্ষেত্রে তাকে মানে কিছু কিছু জিনিস তাকে করতে হবে। যেমন ব্যথা যে জায়গাগুলোতে হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতে ম্যাসেজ, স্ট্রেচিং, যেগুলো আমার প্রতিষ্ঠানে বা আমার মাঠে না যেও আমি করতে পারি, বাড়িতে থেকে যে যে মাসল গুলাতে আমার ব্যথা হলো, এই মাসল গুলাতে আমরা কি করতে পারি, মালিশ করতে পারি, যেটা ম্যাসেজ, এই ম্যাসেজ করতে পারি। আর যদি আমি দেখি যে আমার মাঠে যাওয়া সম্ভব হচ্ছে, সেক্ষেত্রে আমাকে আস্তে আস্তে এটাকে রিকভারি করার জন্য আমি বাড়িতে স্ট্রেচিং বা যোগব্যায়াম এগুলো করে করে আমি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। একটা মানুষ যদি ব্যায়াম শুরু করে, সেক্ষেত্রে তার উচিত কন্টিনিউ করে যাওয়া। কারণ কন্টিনিউ, স্যার যে কথা বললেন, যে যদি আমি ফিট না থাকি, তাহলে কিন্তু আমি কোনো কাজেই আমি মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো না। বিশেষ করে যদি আমার শরীর ঠিক না থাকে, তাহলে আমি কিন্তু পড়াশোনা থেকে শুরু করে কোনো কিছুতেই কিন্তু আমার মানে মনোযোগ থাকবে। সেজন্য অ্যাকচুয়ালি উচিত যে এটা শুরু করলে কন্টিনিউ চলা, মানে মৃত্যুর আগ পর্যন্ত এটা কন্টিনিউ করা।
তো এটা যেহেতু এখানে আলোচনায় এসছে শ্রেণীভেদে শরীরচর্চা, তো এই বিষয়ে কিন্তু অনেকগুলা আলোচনা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ মুস্তাফিজুর রহমান করেছেন। তো সেই সেই বিষয়গুলাই কিন্তু আমাদের প্রতীয়মান হয় যে আমরা শুরু যখন করব, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন অন্যের উপর নির্ভর না হওয়ার জন্য চেষ্টা করবো, আর সেই কারণে কিন্তু আমাদের এই শরীর চর্চা করে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমি একটু সাপ্লিমেন্ট করি, প্লিজ প্লিজ স্যার বলেন স্যার। মোস্তাক সাহেব যথার্থই বলেছেন, তবে এর সাথে সাথে আমি একটু বলি যে এই যে শরীর ব্যথা বা অনেকগুলো বিষয় শুরু করলে, অর্থাৎ শরীর চর্চা শুরুতেই আমাদের শরীরে কিছু ব্যাঘাত বিঘ্ন ঘটে, কিছু প্রবলেম সৃষ্টি হয়, কিন্তু স্পোর্টস সায়েন্স বলছে যে এই ধরনের সমস্যাগুলো হতেই পারে, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু যদি একটু প্রক্রিয়া মেনে, অর্থাৎ আমাদের মোস্তাক সাহেব উনি জাতীয় খেলোয়াড় ছিলেন, উনি বলেছেন যথার্থই। আমি আরেকটু স্পেসিফিক করে বলি, যেমন সেটা হচ্ছে যে ওই যে ভাত খাওয়ার কথা বললেন, যে ভাত খেতে শুরু করার আগের কাজগুলো কি কি আমরা করি, একইভাবে আমরা যদি শরীর চর্চা করতে চাই, বিশেষ করে আমরা বলবো আপার লেভেলের শরীর চর্চা, সব লেভেলে এটা করা যেতে পারে, এবং এটা হচ্ছে এক ধরনের প্রিকশন, সাবধানতা অবলম্বন। অর্থাৎ শুরুতেই আমরা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করব, অর্থাৎ সম্প্রসারণ, স্ট্রেস মানে সম্প্রসারণ করব। যেমন আমরা কি করি, আমরা যখন দৌড়ানো বা হাঁটা বা এগুলো শুরু করব, বা ছেলেদের নিয়ে বাসায় আমরা খেলা শুরু করব, তখন আমরা তাদেরকে ছোট্ট কয়েকটা জিনিস করায় নিতে পারি, অর্থাৎ তারা তাদের কোন কোন অঙ্গগুলো সেখানে ইনভলভ, সেই অঙ্গগুলোকে আমরা একটু সম্প্রসারিত করে দিতে পারি। তাপে যেমন বস্তু সম্প্রসারিত হয় না, তাপে হচ্ছে যে কোনো বস্তুই বৃদ্ধি পায়। আমাদের শরীরটাকেও যদি আমরা তাপায়িত করে নিতে পারি, তাহলে কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে আর ছিঁড়ে যাওয়া বা সম্প্রসারিত হতে ব্যাঘাত ঘটবে না। ওই একই কারণে আমরা কিছু স্ট্রেচিং অ্যাক্টিভিটিস করে নিয়ে তারপরে মূল পর্বে গেলে আমাদের আর এই ধরনের প্রবলেম গুলো হবে না। আর যদি হয়ও 20 দিনের মধ্যে সেটা কিন্তু রিকভার করবে করে, এবং তারা স্বাভাবিক অবস্থায় আসবে। এই জন্যই যারা শুরু করবেন তারা মন খারাপ করবেন না, তারা হতাশ হবেন না। দেখবেন আপনি যদি 20 দিন এইভাবে কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু 21 দিনের মাথায় যে আপনার যে পেইন অ্যারাইজ করেছিল সেগুলো রিলিজ হতে থাকবে, সেটা কমতে থাকবে। হয়তোবা আর 10 দিন গেলে আপনি নিউট্রাল স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তখন এই যে এক্সারসাইজ গুলো আপনি নিচ্ছিলেন, এটা নিতে আপনার আর কোনো রকমই প্রবলেম হবে না। এই জন্যই আমি বলবো, যারা এক্সারসাইজ শুরু করেননি এখনো, শুরু করবেন, বা 20 দিন হয়নি এখনো, হতাশ হবেন না। আপনারা দেখেন কন্টিনিউয়াস 20 দিন এই এক্সারসাইজ গুলো করেন, আপনার কিন্তু 20 দিনের পর থেকে আপনার যে ব্যথা, আপনার যে অনাগ্রহতা সৃষ্টি হয়েছিল, সেটা আস্তে আস্তে ডেভেলপ করবে। এটা নেশার মতো, নেশায় পরিণত হয়ে যাবে। আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি সেখানে যাবেন এক্সারসাইজের জন্য। প্লিজ কন্টিনিউ করেন। এই ক্ষেত্রে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু বাংলাদেশের নারী পুরুষ প্রায় সমান, তো সেক্ষেত্রে মেয়েদের জন্য, যারা মহিলা আছেন, পরিবারের মেয়েরা আছেন, তাদের জন্য কি ধরনের এক্সারসাইজ করা যেতে পারে? ধন্যবাদ, খুব ভালো একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। কারণ হচ্ছে যে আমরা শারীরিক শিক্ষায় আমরা যেমন বয়স ভেদে বলি, আমরা সেক্সুয়াল ডিফারেন্সও বলি, অর্থাৎ লিঙ্গ ভেদে শারীরিক শিক্ষা কি হতে পারে। লিঙ্গ ভেদে শারীরিক শিক্ষাও কিন্তু যথার্থই, কারণ হচ্ছে যে আমাদের নর এবং নারী উভয়কেই যদি আমরা সুস্থ রাখতে না পারি, সুস্থ থাকতে না পারি, তাহলে তো সমাজের অর্ধেক অসুস্থ হয়ে যাবে। তাহলে এই অর্ধেক অসুস্থতা নিয়ে সমাজ কিভাবে সুস্থ থাকবে? সেই জন্য নারীকেও একই ভাবে প্যারালালি সুস্থ রাখতে হবে। এবং এই নারীদের জন্য আমরা যে এক্সারসাইজ গুলো, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা এই লিঙ্গ ভেদ বলবো না, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে সব লিঙ্গই এই ধরনের এক্সারসাইজ গুলো করতে থাকবে। হয়তোবা বিভিন্ন খেলার ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স হতে পারে, সারা জীবনে আছে আমাদের। যেমন আমি বলি যে কিতকিত খেলা, এই খেলাটা কিন্তু মূলত মেয়েদেরই খেলা।
এরকম আরো কিছু খেলা আছে মহিলা বেস, অর্থাৎ মেয়েদের বেস। আবার ম্যাক্সিমাম খেলাই হচ্ছে আমাদের, যে আমি যে প্রথমেই বললাম যে আমাদের যে লোকক্রিয়া আছে, এই লোকক্রিয়ার সবগুলো খেলাই কিন্তু বাচ্চারা সবাই মিলেই খেলতে পারে, সবাই একসাথেই খেলতে পারে। আর এর পরের স্টেজে, অর্থাৎ মেয়েরা যখন যুবতী হলো, ওই সময় থেকে তাদের জন্য এক্সারসাইজ গুলো কিছুটা ভিন্ন হতে পারে, সময়ের কারণে ভিন্ন হতে পারে, দিনের কারণে ভিন্ন হতে পারে। অর্থাৎ এই ভিন্নতাগুলো কিন্তু রাখতে হবে। অর্থাৎ কোনো কোনো সময় মেয়েদেরকে কিন্তু এই এক্সারসাইজ গুলো থেকে বিরত রাখতে হবে। অর্থাৎ সেই সব সময়গুলোতে তাদের কিন্তু হালকা এক্সারসাইজ দিয়ে তাদের ওই দিনগুলো পার করতে হবে। এছাড়া আমাদের ছেলেদের জন্য আমি আগেই বলেছি যে আমি কিন্তু মোটামুটি একটা ছোটখাটো চিন্তা ভাবনা গবেষণার মতো করে আমি ভেবে দেখেছি যে আমাদের যে ছোটবেলার এক্সারসাইজ গুলো, পিটি গুলো ছিল, এটা কিন্তু এই সময় এসে, বিশেষ করে এই করোনাকালীন সময় এসে খুবই ইফেক্টিভ। কারণ এটা জায়গা লাগবে না বেশি, কিন্তু এটা কিন্তু ফিডব্যাক অনেক, এটা থেকে ফল কিন্তু অনেক। এই জন্য এই পিটি গুলোই আমি বলবো যে আমাদের এই ছেলেরা, আমাদের এই যুবক, আমাদের এই পৌর, আমাদের বৃদ্ধ, সে নারী হোক বা পুরুষ হোক, সকলেই করতে থাকে। এবং এর সাথে সাথে কিছু জিনিস বলি, একটু জিনিস আমি বলি, শেয়ার করিনি। সেটা হচ্ছে যে এই সময়গুলোতে একটু ভিন্ন টাইপের পোশাক কিন্তু তারা পরবে। অর্থাৎ পোশাকটা কিন্তু বেশ উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখে। অর্থাৎ তারা চেষ্টা করবে সুতির কাপড় চোপড় পরা, কিছুটা টাইট কাপড় চোপড় পরা। এই সব কাপড় চোপড় গুলো পরে কিন্তু এই এক্সারসাইজ গুলো করা উচিত। পায়ে, খালি পায়ে এই এক্সারসাইজ গুলো না করাই ভালো। এক্ষেত্রে যদি সফট কেস থাকে, সেই কেস গুলো ব্যবহার করবে। আর কেস যদি নাই থাকে, তাহলে আমাদের যে ফ্লোর আছে, এই ফ্লোরের উপরে সফট কিছু তারা বিছায় নিতে হবে। অর্থাৎ এখানে একটা ম্যাট বিছায় নিতে পারে, তাহলে কিন্তু এই এক্সারসাইজ গুলো করলে শরীরে আর কোনো ক্ষতি হবে না। প্লিজ স্যার, আমার প্রশ্নটা হলো, একটা মানুষের স্বাভাবিক প্রতিদিন কতটুকু এক্সারসাইজ বা শারীরিক শরীরচর্চা করা উচিত? একটা মানুষের ধন্যবাদ। এটা আগেই বলেছি যে এটা কিন্তু মানে স্পোর্টস এর একটা নীতি বাক্য আছে যে স্পোর্টস ইজ ইন্ডিভিজুয়াল ম্যাটার, স্পোর্টস ইজ ইন্ডিভিজুয়াল ম্যাটার। অর্থাৎ খেলাটা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে খেলাটা আলাদা। কেমন বলি, একটা মানুষ একটা জিনিস অতি অল্প সময়ের মধ্যে রপ্ত করতে পারে, আবার আর একটা মানুষ ওই রিসিভিংটাই বা ওই ক্রিকেটের ড্রাইভটাই সে করতে কিন্তু 7 দিন সময় নিচ্ছে। এই কারণেই স্পোর্টসকে বা এক্সারসাইজকে ইন্ডিভিজুয়াল ম্যাটার বলা হয়েছে। কমনলি যেসব জিনিসগুলো আছে সে এক্সারসাইজ কিন্তু করবেই, কিন্তু একজন ব্যক্তি তার নিজে থেকেও কিন্তু অনুধাবন করতে হবে যে আমি কোথায় এসে কোন পর্যায়ে কতটুকু এক্সারসাইজ নিলে আমার কিন্তু শরীর ঘামছে, আমার কিন্তু যে স্ট্রেংথ, এন্ডুরেন্স, স্ট্যামিনা ঘাটতি দেখা যাচ্ছে, সেই পর্যায়ে এসে কিন্তু সকলের এক্সারসাইজ বন্ধ করে দেওয়া উচিত, বিশেষ করে স্বাভাবিক মানুষের জন্য। আর স্পোর্টসের ফিল্ডে যারা আছেন, যারা জেলা পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে, বিভাগ পর্যায়ে দেশের হয়ে পার্টিসিপেট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওর অতিরিক্ত লোড নিতে হবে, যেটাকে আমরা বলি ওভারলোড। অর্থাৎ ওভারলোড নিতে নিতে তার কিন্তু লোড নেওয়ার ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়ে, এবং সেই কারণেই কিন্তু সে আন্তর্জাতিক খেলোয়াড়ে পরিণত হয়। আর আমাদের সাধারণ মানুষের কিন্তু অতটুকু দরকার নাই। আমাদের সাধারণ মানুষ সে নিজে থেকেই বুঝবে যে কতটুকু, কখন তার হচ্ছে এন্ডুরেন্স লস হচ্ছে, কখন তার স্ট্রেংথ লস হচ্ছে, সেই পর্যায়ে। তবে স্বাভাবিকভাবে আমরা ওভারঅল হয়তোবা 100টা মানুষের উপর সার্ভে করে দেখা গেছে যে একটা মানুষ, এই যে হাঁটার ক্ষেত্রে বললাম, যে সে যদি 45 মিনিট হাঁটে এবং সে হাঁটার গতিটা হবে মিনিটে 120টা পদক্ষেপ দিবে, এতে করেই দেখা যাবে শতকরা 80 থেকে 85% মানুষের কিন্তু তার ইন্ডিভিজুয়াল এক্সারসাইজ গুলো হয়ে যাচ্ছে। বাকিদের ক্ষেত্রে ওই 15% বা 10% মানুষ তাকে নিজেকে রিয়ালাইজ করতে হবে যে আমি কিন্তু এখনো এক্সারসাইজ আমার হয়নি, কিংবা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তার আগে আমি স্টপ করে দেবো।
এই জিনিসগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষকে রিয়ালাইজ করতে হবে, এবং এটা কিন্তু একজন সচেতন মানুষ, একজন বুদ্ধিমান মানুষ অতি সহজেই রিয়ালাইজ করতে পারে। এই কারণে আমি বলবো যে সাধারণত আমরা একটা গ্রাফ বলে দিচ্ছি যে 45 মিনিট। আবার আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে যারা একেবারেই মানে বৃদ্ধ বা পৌর হয়ে গেছে তাদের জন্য 15-20 মিনিট কিন্তু এনাফ। 15-20 মিনিট ফ্রিকুয়েন্টলি করতে হবে। এখানে এখানে উনি কিন্তু বিরতি দেবেন, উনি ফ্রিকুয়েন্টলি একটার পর একটা করতে থাকেন, তাহলে ওনার এক্সারসাইজ হয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমার ফিরে যেতে চাই সরকারি কলেজের শিক্ষক স্কুলের প্রতিষ্ঠাতা রানা স্যারের কাছে জানতে চাই, যেহেতু বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনার কারণে স্থবির, তো সেই ক্ষেত্রে শরীর চর্চার যে বিষয়টা অনেকেই সচেতন নয়, অনেকেই যারা সচেতন আছেন সেই দিক থেকে শরীর চর্চা ওইভাবে হয়তো গুরুত্ব দিচ্ছে না পরিবেশ এবং পরিস্থিতির কারণে। তো আপনার কাছে জানতে চাই সাধারণ মানুষের জন্য এই শরীর চর্চার যে প্রয়োজনীয়তা, মানুষ সবাই করোনা সংক্রান্ত যে কার্যক্রম সেগুলো অবশ্যই পালন করছে, পাশাপাশি যে জিনিসটা প্রয়োজন অ্যান্টিবডি তৈরি করা, অ্যান্টিবডিটা কিভাবে তৈরি হবে, অবশ্যই শরীর চর্চার মাধ্যমে, ভালো খাদ্য খাবারের মাধ্যমেই হবে। এই মেসেজগুলো সাধারণ মানুষের মাঝখানে পৌঁছে দেওয়ার কি প্রক্রিয়া আছে এবং সাধারণ মানুষের জন্য আপনার মেসেজ শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? আমার প্রশ্নগুলো কি বুঝতে পেরেছেন? আমাকে করেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে করেছেন। ধন্যবাদ। কিছুটা ডিস্টার্ব আছে লাইন। যাই হোক, আমি বলতে চাই সেটা হলো যেখানে এসে আমার মনে হয় যে আমার 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 দেশের যে সরকার বা যে সময় যে সরকার থাকতেন সেই সরকারকে সেই সরকারের পদক্ষেপ আমাদেরকে খুব সুন্দরভাবে এবং সেই মানলেই সহজ হয়ে যায়। আমরা লকডাউন পদ্ধতি সহ সরকারের যে নির্দেশনাগুলো ছিল, আপনি যদি দেখেন যে আমরা কিন্তু সুন্দরভাবে মানতে পারি। আমাদের বোঝার সময় আমরা এবং আমাদের সরকার এবং আমাদের দল মত গৌরব দেশের যারা মানুষ এবং বুদ্ধিজীবী সহ এই দেশের মানুষগুলো দেশকে নিয়ে ভাবেন, সমাজকে নিয়ে ভাবেন, সর্বোপরি কল্যাণ এগুলো মানার মধ্যে এই মোকাবেলা করার জন্য। পাশাপাশি আপনি যেটা বলেছেন দেখেন আমরা দেখবো যাদের করোনা তাদেরকে আক্রান্ত হয়েছে কার্যকারিতা সব প্রভাব ব্যবস্থা পাশাপাশি আর একটা কথা আছে আমাদের যেটাকে বলা হয় দর্শক যারা আছেন তারাও একই কথা বারবার শুনছেন, বিরক্ত হচ্ছেন বলে আমি মনে করি।
সরকারি মহিলা কলেজের শহীদ স্যার শিক্ষক মিলন স্যারের কাছে। মিলন স্যার, আপনি সংক্ষেপে বলবেন, যেহেতু আমাদের সময়টা অনেক হয়ে গেছে, আজকের মতো আমাদের অনুষ্ঠানে শেষ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার সাধারণ মানুষের উদ্দেশ্যে, যেহেতু আপনার বিস্তর অভিজ্ঞতা, আপনার সারা জীবনে বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি, এবং সাধারণ মানুষের কে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন, সাধারণ মানুষের জন্য আপনার মেসেজ এই করোনাকালীন সময়ে করোনা শ্রেণীবিধি যে শহীদ চর্চা, এই বিষয়ে আপনার সাধারণ মানুষের জন্য কি মেসেজ? মিলন স্যার, মিলন স্যার শুনতে পাচ্ছেন? মিলন স্যার শুনতে পাচ্ছেন? আমরা সাধারণ মানুষের জন্য কি মেসেজ, এটা আমরা জানতে চাই মোস্তাক স্যারের কাছে। মোস্তাক স্যার, আপনি সাধারণ মানুষের জন্য করোনাকালীন সময়ে কি মেসেজ, কি বার্তা দিতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে? স্যার। ধন্যবাদ। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সবাই ঘরে থাকি, ঘরে থেকে শরীর চর্চা করি, এবং ব্যালেন্স ডায়েট যেটা, এটার প্রতি খেয়াল রেখে আমরা নিয়মিত পুষ্টিকর খাবার খাবো এবং শরীর চর্চা করবো, এবং পরিবারকে নিয়ে সুস্থ থাকবো, দেশকে সুস্থ রাখবো, এবং আমরা সবাই মানে এই করোনাকে প্রতিহত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে। সেই জন্য যেমন আমাদের প্রত্যেকের এইভাবে দায়িত্ব হচ্ছে যে তাদের পরিবারকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে শরীরচর্চায় অভ্যস্ত করতে হবে এই সময়ে, এবং তাদেরকে এই এই সময় যে খাবারগুলো খেলে সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে, সেই ধরনের খাবার সাধ্য মতো, যার যতটুকু সাধ্য সে সেইভাবে পরিবারের জন্য সরবরাহ করবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা ফিরে যেতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মোস্তাফিজুর রহমান স্যারের কাছে। স্যার, আমাদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে, আপনি জানেন যে দেশের বেশিরভাগ মানুষ আছে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝখানে তার শরীর চর্চার বিষয়ে সচেতন নয়। তো সেই ক্ষেত্রে, এবং বর্তমান শহরের যে পরিবেশ, দেশের শহরের করোনার কারণে সাধারণ মানুষ ঘরে আছে, সেক্ষেত্রে পরিবেশ দুটা ভিন্ন, একটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে, একটা হচ্ছে শহরের পরিবেশ। তো সেই ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য আপনার কি বার্তা দিতে চান, এবং শহরের মানুষের জন্য আপনার কি বার্তা দিতে চান? ধন্যবাদ মোস্তাক মহোদয়। প্রকৃত অর্থে আমি শুরু থেকেই বলেছিলাম যে আমিও ওই দুই ধারায় আলোচনা করতে চাই, অর্থাৎ আরবান এবং রুরাল, গ্রাম এবং শহরের। আমাদের শহরের মানুষের বিশেষ করে শরীরচর্চার ক্ষেত্রটা কম, কিন্তু তার মধ্যেও আমি বলবো যে বেছে বেছে নিয়ে এই স্বল্প পরিসরে যতটুকু যে খেলাধুলাগুলো করা যায়, যে শরীরচর্চাটুকু করা যায় সেটা করবেন। আর গ্রামের অঞ্চলে, অর্থাৎ তাদের অপেক্ষাকৃত একটু বড় উঠান আছে, বাড়ির এরিয়াটা একটু বড় আছে, সেখানে তাদের ওই আঙ্গিকে কিছু খেলাধুলা বেছে নিয়ে সেই খেলাধুলাগুলো করবেন, শরীরচর্চা করবেন। এর সাথে সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর যে গাইডলাইনগুলো আমাদেরকে প্রতিনিয়ত দিচ্ছে, সেই গাইডলাইনগুলো আমরা সকলেই মেনে চলব। সেটা খাবার অভ্যাস থেকে শুরু করে, পথ চলা থেকে শুরু করে, জীবনের সর্বক্ষণ যে গাইডলাইনগুলো আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর দিচ্ছে, সেই গাইডলাইনগুলো আমরা যদি মেনে চলি, তাহলে আমার মনে হয় করোনা থেকে পরিত্রাণ পাওয়া, একই সাথে সাথে সুস্থ থাকা সম্ভব। আমি আশা করব আমাদের এই দেশের আপামর জনসাধারণ সকলেই এই কাজটায় অভ্যস্ত হবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকের আলোচনা অনুষ্ঠানে সকলকেই ধন্যবাদ জানাই, যেহেতু আমাদের সময় 1 ঘন্টার সেক্ষেত্রে 20 মিনিট অতিক্রান্ত হয়েছে। আমরা আজকে যেহেতু প্রথম পর্ব, আমরা ধারাবাহিকভাবে করোনা শ্রেণীবিধি, শরীর চর্চা এবং বিভিন্ন এপিসোড করার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে আমরা আশা করি আপনাদের বিজ্ঞ খেলোয়াড় এবং বিজ্ঞ ক্রীড়াবিদ সবার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি আমাদের অনুষ্ঠানকে
সুস্থ শরীর চর্চাই একটা পরিবারের যেমন সম্পদ এবং দেশের সম্পদ। তো সেক্ষেত্রে সুস্থ থাকতে হলে অবশ্যই খেলাধুলা এবং শরীর চর্চার কোনো বিকল্প নেই। আমরা অবশ্যই যে যাই করি, যে যেখানেই থাকি, অবশ্যই সব কর্ম পাশাপাশি আমরা শরীর চর্চার জন্য একটি সময় নির্ধারণ করব। সেই সময়টা আমরা শরীর চর্চা করব। অবশ্যই আমরা নিজে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখবো এবং দেশকে সুস্থ সবল একটি দেহ এবং শরীর মন উপহার দেব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ উপস্থাপক সহ সকলকে। ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, রানা স্যার ভালো থাকবেন, মিলন স্যার ভালো থাকবেন, মোস্তাক স্যার এবং আপনি স্যার ভালো থাকবেন। আমরা পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনাদের তবে এই অডিওটা ভালো হতে হবে, আগামী। অবশ্যই স্যার, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।